ব্রাহ্ম বান্ধব বান্ধব উপাধ্যায়। আর কবিগুরু তাকে বলেছেন কবিগুরু। কবিগুরু বলেছেন ক্ষিতিমোহন। ক্ষিতিমোহন ক্ষিতিমোহন তাকে বলেছেন কবিগুরু। গুরুদেব বলেছেন মহাত্মা গান্ধী। আর বিশ্বকবির ব্রাহ্মবান্ধব উপাধ্যায়। ঠিক আছে, এই কথাটা একটু মনে রেখো, ছদ্মনাম আর উপাধিগুলো। এবারে আমরা আমাদের উইকেটে ফিরে যাচ্ছি। একটা স্ক্রিনশট দাও অথবা লিখে নাও যত দ্রুত সম্ভব। কোনো অবস্থাতে আমরা রাত 11টার পাশে করব না, তোমাদের 11টার মধ্যেই ছেড়ে দিব আমরা। আচ্ছা, এখন শোনো কি ঘটেছে না কেন। মনে রাখবা, করুণা রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রন্থিত উপন্যাস। করুণা রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রন্থিত উপন্যাস। এটা কখনোই বই আকারে লেখা হয় নাই। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রন্থিত উপন্যাস কোনটা? করুণা। এটা কখনো বই আকারে লেখা হয় নাই। ঠিক আছে। শেষের কবিতা শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যধর্মী উপন্যাস। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যধর্মী উপন্যাস। তাহলে করুণা রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রন্থিত উপন্যাস। ঠিক আছে, অগ্রন্থিত, খেয়াল রাখো, এই জন্য বই আকারে, এই জন্য ওটাকে কাউন্ট করা হয় না, এই জন্য 12টা। আর শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যধর্মী উপন্যাস। কাব্যধর্মী উপন্যাস। এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র কি জানো? লাবণ্য, লাবণ্য, অমিত রায়, অমিত রায়, শোভনলাল, শোভনলাল ও কেতকী। লাবণ্য, অমিত রায়, শোভনলাল ও কেতকী। ঠিক আছে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যধর্মী উপন্যাস, শেষের কবিতা লাবণ্য, অমিত রায়, শোভনলাল ও কেতকী। এই উপন্যাসে একটি বিখ্যাত লাইন আছে, কি জানো? গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়, বন্ধু বিদায়। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়, বন্ধু বিদায়। বুঝতে পারছো? তার একটি উপন্যাস, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। ঠিক আছে, এটা। তাহলে কাব্যধর্মী উপন্যাস কোনটা? শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের। করুণা অগ্রন্থিত উপন্যাস। এবার বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালি। এই কথাটা মনে রাখো। বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস, শেষের উপাধিটা ছিল কবিগুরু, গুরুদেব, বিশ্বকবি। গুরুদেব বলেছেন মহাত্মা গান্ধী, বিশ্বকবি বলেছেন ব্রাহ্ম বান্ধব উপাধ্যায়। হ্যাঁ, আর কবিগুরু বলেছেন কে? ক্ষিতিমোহন। ওইটা ক্লিয়ার? এবার এবার দেখো, বাংলাদেশের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালি। মজার বিষয় কি জানো? ওই যে লাস্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম বউ ঠাকুরের হাট। হাটে কেন লিখছেন? ওই যে মিলানোর জন্য। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম বউ ঠাকুরানীর হাট। ঠিক আছে, ওকে। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম বউ ঠাকুরানীর হাট। আর আরো তো কথা আছে। চোখের বালি প্রথম মনস্তাত্ত্বিক, যেটা আছে কথা সেটাকে বলিনি। এগুলা তো, এই তথ্যগুলো লেখা শেষ। উপন্যাসগুলো লিখতে হবে না, তথ্যগুলো লিখতে হবে। এবার দেখো, দেখো গোড়াটা দেখো, গোড়া। গোড়া রবীন্দ্রনাথ ঠাকুরের এপিক, EPIC। গোড়া রবীন্দ্রনাথ ঠাকুরের এপিক বা মহাকাব্য ধর্মী উপন্যাস। এটিকে তার রাজনৈতিক উপন্যাস হিসেবে বিবেচনা করা হয়। গোড়া রবীন্দ্রনাথ ঠাকুরের এপিক বা মহাকাব্য ধর্মী উপন্যাস, এটিকে তার রাজনৈতিক উপন্যাস হিসেবে বিবেচনা করা হয়। গোড়া রবীন্দ্রনাথ ঠাকুরের এপিক
বা মহাকাব্য ধর্মী উপন্যাস, এটিকে তার রাজনৈতিক উপন্যাসে বিবেচনা করা হয়, রাজনৈতিক। ঠিক আছে, ক্লিয়ার? এটিকে তার রাজনৈতিক উপন্যাসে বিবেচনা করা হয়। ওকে, এরপরে দেখো ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি জানো? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম হলো ভিখারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্প এই যে এটা দুইটা দেয়া আছে, ভিখারিণী। আর প্রথম সার্থক হলো দেনা পাওনা। এই যে প্রথম সার্থক হলো দেনা পাওনা। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত ছোট গল্প ভিখারিণী, আর প্রথম সার্থক হলো দেনা পাওনা। রবীন্দ্রনাথ নিয়ে কিছু আলোচনা করা দরকার ছিল জানো। আচ্ছা শোনো, এটা শেষ করি, পরে বলবো না। কত দুঃসহ কষ্ট আর যন্ত্রণা তার জীবনে করেছে জানো। বাসরাতে বাসরাতে তার দুলাভাই মারা গেলেন। বউকে সময় দিবে না, দৌড়াদৌড়ি করবে। শেষ। 3 দিনের মাথায়, বিয়ের 3 দিনের মাথায় বৌদি কাদম্বরী দেব আত্মহত্যা করলেন। যে রবীন্দ্রনাথের সবসময় উৎসাহ উদ্দীপনা দিয়ে রাখতেন, তিনি আত্মহত্যা করলেন। বলো এর থেকে কষ্টের আর কি আছে বন্ধু? 3টা মেয়ের জামাই একটাও মানুষের মতো মানুষ হয় না। রবীন্দ্রনাথ জামাইয়ের বিয়ে কখনো বানায়নি। বড় মেয়ে বেলা অসুস্থ, রবীন্দ্রনাথ প্রতিদিন নিয়ম করে মেয়েকে দেখতে যেতেন। রবীন্দ্রনাথ গেলে মেয়ে উঠে বসতো, একটু বিছনা ছেড়ে বাবাকে ধরতো, হাত ধরে বসে থাকতো কিছুটা সময়। বাবা আবার চলে আসলে অপলক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে থাকতেন। আর ঠিক সেই সময় তার মেয়ের জামাই সিগারেট খেতেন। রবীন্দ্রনাথ থেকে ধোঁয়া ছড়তেন, টেবিলের উপর পায়ের উপর পা উঠিয়ে রাখতেন। এই জামাইটা আর কেউ না, বিহারীলাল চক্রবর্তীর ছেলে রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ একদিন মেয়েকে দেখতে যাচ্ছেন, পথিমধ্যে শুনতেছেন বেলা আর নাই, তিনি মারা গেছেন, আর দেখতে যান নাই। জীবিত বেলার জন্যই তো কিছু করতে পারিনি, মৃত বেলার জন্য কি করব, এত কষ্ট পেয়েছিলেন। বাড়িতে ফিরে আসছিলেন, তার ছেলে রথীন্দ্রনাথ লিখেছেন, বাবা কতটা কষ্ট আর বেদনা, কতটা কষ্ট আর ব্যথা, অপমানের জ্বালা সেদিন সহ্য করেছিলেন, তার মুখ দেখে বোঝার উপায় ছিল না। অনেক দুঃসহ যন্ত্রণায় তার জীবন করেছেন। আরো অনেক ঘটনা তার জীবনে ঘটে গেছে। তিনি 2টা মেয়ের প্রেমে পড়েছিলেন রবীন্দ্রনাথ, একটা বয়স যখন 16+। আচ্ছা এটা একটু পরে আসি, কাব্যে গিয়ে আমি একটু আলোচনা করবো না। এবার একটু দেখো প্রথম ভিখারিণী, প্রথম সাতদিন আমরা, ওয়ালাইকুম আসসালাম। এবার দেখো তার বিখ্যাত ছোট গল্প 119টির মধ্যে এই যে ক্ষুধিত পাষাণ, দেখো জীবিত মৃত, ক্ষুধিত পাষাণ, এই যে ক্ষুধিত পাষাণ, কঙ্কাল, মণিহারা, নিশীথে, এগুলোকে তার অতি প্রাকৃতমূলক ছোট গল্প বলা হয়, সুপার ন্যাচারাল, যেটা বাস্তবে ঘটে না। এগুলো হলো অতি প্রাকৃত। কি কি বলেছি দেখো, জীবিত ও মৃত, ক্ষুধিত পাষাণ, কঙ্কাল, মণিহারা, নিশীথে। এই জীবিত মৃত, এইখানে একটি বিখ্যাত উদ্ধৃতি আছে, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই। ঠিক আছে, তারপরে দেখো এই যে নষ্টনীড়, অধ্যাপক, এগুলো তার গল্প, ল্যাবরেটরি। রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরি গল্পটা অশ্লীলতার অভিযোগে সমালোচিত হয়েছিল। তারপরে তার রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে বিচারক, রবীন্দ্রনাথ ঠাকুরের, এখানে দেখো তো কোথাও বিচারক আছে কিনা। রবীন্দ্রনাথ ঠাকুরের বিচারক ছোট গল্পটির চলচ্চিত্র রূপ অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ হয়েছিল। এর পরিচালক ছিলেন শিশির ভাদুরী। রবীন্দ্রনাথ ঠাকুরের বিচারক ছোট গল্পটির চলচ্চিত্র রূপ অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ হয়েছিল, এর পরিচালক ছিলেন শিশির ভাদুরী। আর ল্যাবরেটরি ছোট গল্পটা অশ্লীলতার অভিযোগে সমালোচিত হয়েছিল। রবীন্দ্র গল্প, রবীন্দ্র। আচ্ছা শোনো, কাব্যগ্রন্থ দিকগুলো একটু দেখো ভাইয়া। এখানে একটু কথা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের দেখো কি হবে কাব্যে।
মাঝে মাঝে আটকে যাচ্ছে, আমি জানি না নেট কি তোমার প্রবলেম না আমাদের প্রবলেম। বোন একটু কাজ করো, আনোয়ারা সরকার, একটু রিস্টার্ট দাও মোবাইলটা, আর একটু নেটের কাছাকাছি যাও শোনা। নেটে সারা দেশে প্রবলেম। দেখো, দেখো, দুবার প্রেমে পড়েছিলেন, একবার বয়স যখন 16+, আর যখন বয়স 60+। 16+ যে মেয়ের প্রেমে পড়েছিলেন তার নাম হলো আন্না। তার নাম হলো কি? আন্না। রবীন্দ্রনাথ তার নাম দিয়েছিলেন, রবীন্দ্রনাথের 9টা ছদ্মনামের মধ্যে এটা একটা কিন্তু, আন্না কালী পাকড়াশি। বুঝছো? এটা নিয়ে অনেক ঘটনা, এগুলো ঘটনা বললে তো সময় বললাম না, কত সময় চলে যাবে। 60+ যে মেয়ের পড়েছিলেন আর্জেন্টিনার বিখ্যাত মহিলা কবি ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া ও কাম্পো, ভিক্টোরিয়া ও কাম্পো। রবীন্দ্রনাথ তার নাম দিয়েছিলেন বিজয়া। আর্জেন্টিনার বিখ্যাত মহিলা কবি ভিক্টোরিয়া ও কাম্পো, রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ তার নাম দিয়েছিলেন বিজয়া। এই উৎসর্গ অংশ রবীন্দ্রনাথ বলেছিলেন, উৎসর্গ অংশ রবীন্দ্রনাথ বলেছিলেন পরদেশী নারী। তাকে রবীন্দ্রনাথ একটা কাব্যই উৎসর্গ করেছিলেন, এটার নাম হলো পুরবী। পুরবী রবীন্দ্রনাথের অনেক কাব্যে অনেক গানে এই মেয়েটা রয়েছে, কারণ তার বাড়ি হলো আটলান্টিক মহাসাগর ওই পারে। আমি চিনি গো চিনি, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে। হ্যাঁ, এই সেই বিদেশিনী। পুরবী অংশে রবীন্দ্রনাথ উৎসর্গ অংশে কি সুন্দর করে বলেছিলেন, হ্যাঁ, পরদেশী নারী। পরদেশী নারী কত বিচিত্র সেবায় করিলে আপনারী, ভিনদেশী পথিকেরে। পরের লাইনটি লিখছিলেন বিজয়াকে। রবীন্দ্রনাথ যখন দেশে ফিরবেন, এই মেয়ে পেরু তাকে যেতে দেননি, এই নিয়ে পেরু সরকার এবং আর্জেন্টিনা সরকারের মধ্যে মহান কষাকষি হয়েছিল। যখন দেশে ফিরবেন তখন মেয়েটা ফিরাফিরি করলো, রবীন্দ্রনাথ যে ইজি চেয়ারে শুয়ে আরাম করতেন, বুঝতে পারছো? কিন্তু জাহাজের দরজা দিয়ে ঢোকে না, মেয়েটা ক্যাপ্টেনকে বলে স্পেশাল পারমিশন নিয়ে জাহাজের দরজা কেটে ওই চেয়ার ঢুকিয়ে দিয়েছিলেন। শান্তি নিকেতনের বারান্দায় আজও সেই ভিক্টোরিয়া কাম্পোর স্মৃতি বিজড়িত চেয়ারটি রয়েছে। বিখ্যাত ব্যক্তিদের সাথে প্রেম করলে লাভ কোথায় দেখছো? জীবিত করে রেখে দিয়ে গেছে চিরতরে তাকে। হুম, এই জন্য দেখো এই অংশটা একটু খেয়াল রাখো। কি দরকার ছিল এত কষ্ট করিস? হ্যাঁ হ্যাঁ, বয়স তখন 60+, 60-এর উপরে, সমস্যা নেই তো, তুমি ভয় পারো না কেন? এই যে মোস্তাককে দেখছো না, মোস্তাক তিশা, খন্দকার মোস্তাক, হ্যাঁ, এগুলো কেন না। ভালোবাসার ক্ষেত্রে কোনো বয়স কোনো বাধা না। ওকে, আরে বাবা, তাহলে কোনো কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বয়স। এখন রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা আছে নির্ঝরের স্বপ্নভঙ্গ। নির্ঝরের স্বপ্নভঙ্গ, আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল। এই তার টার্নিং বারবার চেঞ্জ হয়েছে। আমি আবারও বলতেছি, এক রবীন্দ্রনাথ আলোচনা করলে আমার 2 ঘন্টা লাগবে, সরি, আমাকে ওই জায়গা থেকে মাফ করে দাও। আমি একটু আসতেছি। মানসী, হ্যাঁ, মানসী। এরপরে দেখো সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের, আর সঞ্চিতা কাজী নজরুল ইসলামের। সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের, সঞ্চিতা কাজী নজরুল ইসলামের। এবার দেখো জন্মদিনে বিখ্যাত কাব্য শেষ লেখা, মৃত্যুর শয্যায় লেখা কবিতাগুলোকে শেষ লেখা কাব্যে রয়েছে। ঠিক আছে, বলাকা। এখন অনেকে বলে স্যার, বলাকা এবং সোনার তরী আসলে কি কবিতা না কাব্য? বিশ্বাস করো, সোনার তরী কবিতা, কাব্য, বলাকা কবিতা, কাব্য। ঠিক আছে, পুরবী ওই যে মহিলাকে আর্জেন্টিনার। ঠিক আছে, এবারে আকাশ আচ্ছা লাগবে না, পুনর্ষটা লাগবে এ কারণে যে পুনর্ষ কাব্যে, পুনর্ষ কাব্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুর গদ্য লেখা শুরু করেছিলেন। এই পুনর্ষ গদ্য লেখা শুরু করেছিলেন, এবং পুনর্ষ কাব্যের বিখ্যাত কবিতা ক্যামেলিয়া গদ্য ছন্দে লেখা। পুনর্ষ কাব্য থেকে রবীন্দ্রনাথ গদ্য ছন্দে লেখা শুরু করেছিলেন। পুরবী কাব্যের বিখ্যাত কবিতা ক্যামেলিয়া এটা। আর গীতাঞ্জলি
রবীন্দ্রনাথ ঠাকুর, আচ্ছা খুব ভালো কথা বলছে স্যার। সঞ্চয়িতা এবং সঞ্চিতা মনে রাখবো কি হবে দেখো, দুইটা ভাবে মনে রাখা যাবে। সঞ্চিতা, ও টাচ লাগলে এরকম হয় বুঝছো। সঞ্চিতা, সঞ্চিতা এই যে বিদ্যুৎ হয়ে গেছে এখন। সঞ্চিতা তুমি মনে রাখবা, নজরুল ইয়াং মানুষ তো, বয়স কম, এই জন্য বর্ণ একটা কম সঞ্চিতা। রবীন্দ্রনাথ বুড়া মানুষ, বয়স্ক মানুষ, বর্ণ একটা বেশি সঞ্চয়িতা। আর একটা ভাবে মনে রাখতে পারো, নজরুলের রবীন্দ্রনাথের দাড়ি আছে তো, এই যে দাড়ির ফোঁটা, এই যে দাড়ি। আর নজরুলের দাড়ি নেই বলে কোনো ফোঁটা টোটা নাই। দুইভাবেই মনে রাখতে পারো। তাহলে সঞ্চিতা কাব্য কার? সঞ্চিতা হলো কাজী নজরুল ইসলাম, সঞ্চিতা রবীন্দ্রনাথ ঠাকুর। একটা কথা তোমাকে বলি, বলবো সেটা, সঞ্চিতা বা সঞ্চয়িতা। আচ্ছা তোমার কি বিরক্ত হচ্ছে? ক্লাসটা কি তোমাদের খারাপ লাগতেছে? আরো ভালো লাগতো যদি আমি কাহিনী বলতে পারতাম সময় নিয়ে, হ্যাঁ, রাইটার কম থাকতো, অনেক মজা লাগতো। সঞ্চিতা, আমি মাঝে মধ্যে বলি যে আমাকে নাচতে দিবেন বা হাত পা বেঁধে দিবেন, তাহলে আমি কিভাবে নাচবো। সঞ্চিতা বা সঞ্চয়িতা প্রচলিত অর্থে কোনো কাব্যগ্রন্থ নয়, বরং অনেকগুলো, কিসেরে, সঞ্চিতা বা, কথা তো শোনা আছে তাই না? সঞ্চিতা বা সঞ্চয়িতা প্রচলিত অর্থে কোনো কাব্যগ্রন্থ নয়, বরং অনেকগুলো কাব্যগ্রন্থ থেকে বাছাই করা শ্রেষ্ঠ কবিতার সংকলন সঞ্চিতা আর সঞ্চয়িতা। সঞ্চিতা বা সঞ্চয়িতা প্রচলিত অর্থে কোনো কাব্যগ্রন্থ নয়, খেয়াল রেখো কিন্তু, কাব্য না, বরং অনেকগুলো কাব্য থেকে বাছাই করা শ্রেষ্ঠ কবিতার সংকলন হলো সঞ্চিতা এবং সঞ্চয়িতা। বুঝছো তার জীবদ্দশায়? রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর, ইসমাইল বলেছে ক্লাসটা বোরিং লাগছে স্যার। কিছুই করার নেই, তুমি শুয়ে থাকো, ক্লাস করার দরকার নেই ভাই, তোমাকে আর কিছু করার নেই। আমরা দেখো গীতাঞ্জলি কাব্যের জন্য, গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য সং অফারিংস 1913 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। এর ভূমিকা লিখেছিলেন কবি নিজে এবং ডব্লিউ.বি. ইয়েটস। কবি ডব্লিউ, উপরে লিখে দিই, WBYETS, ইয়েটস, কবি নিজে। ঠিক আছে, ওকে। আশা করি রবীন্দ্রনাথের প্রথম কাব্যের নাম হলো বনফুল, মনে রেখো। প্রথম কাব্য হলো বনফুল। স্ত্রীর মৃত্যু উপলক্ষে রবীন্দ্রনাথ লেখেন স্মরণ, এটা নাই এখানে। স্ত্রী মৃত্যু উপলক্ষে রবীন্দ্রনাথ লিখছে স্মরণ। ঠিক আছে, তাহলে এই হলো টোটাল কাব্যগুলো। একটা, শোনো, এটা রচিত হয় 1910 সালে, অনুবাদ হয় 1911 সালে, প্রকাশ হয় 1912 সালে, আর নোবেল পুরস্কার 1913 সালে। মনে থাকবে, বইতে থাকে আর যেখানে থাক। তাসলিমা, কক্সবাজার, তোমার বাসি কক্সবাজার? তাহলে আমরা বেড়াতে আসবো হাজারে হাজার, হ্যাঁ। এবার আর কথা হবে অনেক মজার, হ্যাঁ। এবার দেখো নাটক। রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকটা, ও একটা কথা বলি, নাটকে 5টা অঙ্ক থাকে, ভাগ থাকে, বিভাজন থাকে। এই নাটক যদি গান গেয়ে হয় তাহলে গীতিনাট্য হবে, এই নাটক নেচে নেচে হলে নৃত্যনাট্য, কবিতায় কবিতা হবে কাব্যনাট্য। বুঝছো? শুধু গান গে পরিচয়, জসীমউদ্দিনের দুটি বিখ্যাত গীতিনাটক আছে। আচ্ছা শোনো, এই রবীন্দ্রনাথ ঠাকুর এই বসন্ত নাটকটা, গীতিনাটক, কাজী নজরুলকে উৎসর্গ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটকটা, হ্যাঁ, আরেকটা আছে, এই যে বিসর্জন নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে অভিনয় করেছেন, কাব্য নাটক। তাহলে বসন্ত গীতি নাটকটি গান নির্ভর নাটক, এটি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুলকে উৎসর্গ করেছিলেন। আর বিসর্জন নাটকে, বিসর্জন নাটকটি কি হলো দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে অভিনয় করেছেন। শুধু গান গে পরিচয়। ডাকঘর, দেখো, এই ডাকঘর এবং রক্তকরবী তার বিখ্যাত নাটক। ডাকঘর এবং রক্তকরবী তার বিখ্যাত নাটক। ঠিক আছে, ওকে।
তাহলে এইটুকু মনে রাখো নাটক সম্পর্কে। এটা কত যে বেদনা। আর প্রবন্ধের মধ্যে দু একটা মনে রাখবা। কালান্তর, এই যে কালান্তর, সভ্যতার সংকট। কালান্তর, সভ্যতার সংকট, তার দুইটা বিখ্যাত প্রবন্ধ। ঠিক আছে। আচ্ছা, এটা রেকর্ড থাকবে, তোমরা রেকর্ডটা একটু নজর দেখে নিও। কোনো কথাই আর রিপিট করা হবে না, সময় কম এটা। ঠিক আছে, শেষে আমরা প্রশ্নোত্তর পর্বের কথা বলবো নি। ঠিক আছে, এই গেল। আর ওনার কয়েকটা দেখো, ইউরোপ প্রবাসীর পত্র, তার ভ্রমণ কাহিনী, রাশিয়ার চিঠি, ইউরোপ প্রবাসীর পত্র, রাশিয়ার চিঠি, জাপান যাত্রী। জাপান যাত্রী, রাশিয়ার চিঠি, ইউরোপ প্রবাসীর পত্র। জাপান যাত্রী, রাশিয়ার চিঠি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখি। আর এটা হলো সাহিত্য, হলো ছিন্নপত্র। এটা খেয়াল রেখো, এটা পত্র। ভ্রাতৃস্পুত্রী, ভাইয়ের মেয়ে, ইন্দিরা দেবীকে লেখা। ইন্দিরা দেবী হলো প্রমথ চৌধুরীর ভাইয়ের মেয়ে। ভ্রাতৃস্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা রবীন্দ্রনাথের পত্রগুলো ছিন্নপত্র নামে পরিচিত। ভ্রাতৃস্পুত্রী অর্থাৎ ভাইয়ের মেয়ে ইন্দিরা দেবীকে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রগুলো ছিন্নপত্র নামে পরিচিত। ছিন্নপত্র হলো রবীন্দ্রনাথ ঠাকুরের পত্র। তাহলে ভাইয়ের মেয়ে ইন্দিরা দেবীকে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রগুলো ছিন্নপত্র নামে পরিচিত। ছিন্নপত্র। বেশ কয়েকটা চরিত্র আছে। এই যে দেখো, শেষের কবিতার চরিত্র লাবণ্য মিত্রায়। এটা শর্টকাট টেকনিক আছে, এটা এক নজর দেখে নিও। এটা নিয়ে তেমন আর কোনো কথা হবে না এখন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের শেষ, রবীন্দ্রনাথ শেষ। ওইটা দিল কেন? ওর কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? আচ্ছা, আরো লোক আছে, তুমি যদি ধরো মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায়। কত লোক এখনো, তুই চিন্তা করছে একদিনে কত লোকজন দেখে দিয়েছে। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম কি বলেছিলাম? এ নেটিভ। মাইকেল মধুসূদন শেষ আমাদের, হ্যাঁ বা না? শেষ না। আচ্ছা, হেডলাইন রাখো মাইকেল মধুসূদন দত্ত। দ্রুত করবা, মাইকেল মধুসূদন দত্ত। লিখে যাও, লিখে যাও, লিখে যাও। মাইকেল মধুসূদন দত্ত, তার ছদ্মনাম হলো এ নেটিভ, এ এন এ টি আই ভি। আর একটা হলো টিমথি, টিমথি পেন পোয়েম, টিমথি পেন পোয়েম। মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম হলো এ নেটিভ, আর একটা হলো টিমথি পেন পোয়েম। ঠিক আছে। তার বীরাঙ্গনা হলো পত্রকাব্য, 11টা পত্র আছে। 11টি পত্র, বাংলা সাহিত্যের প্রথম কাব্য বীরাঙ্গনা। ব্রজাঙ্গনা হলো বৈষ্ণব কবিতা, মনে রেখো, ব্রজাঙ্গনা হলো বৈষ্ণব কবিতা, বৈষ্ণব কবিতা। আর চতুর্দশপদী কবিতা বলিতে 102টি সনেট রয়েছে। তাহলে বীরাঙ্গনা কাব্যে 102টি পত্র, 11টি পত্র রয়েছে, অন্য 11টি ব্রজাঙ্গনা কাব্য বৈষ্ণব কবিতা। আর তিলোত্তমা সম্ভব কাব্যে প্রথম তিনি অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন সার্থকভাবে, এটা, এবং প্রথম বিরাম চিহ্ন। যদিও পদ্মাবতী নাটকে তিনি করেছিলেন। গেল এটা। আর তার নাটকগুলো দেখো, কিশোরী সুপমা, কিশোরী সুপমা, কিশোরীতে কৃষ্ণ কুমারী, কৃতে কৃষ্ণ কুমারী, শত শর্মিষ্ঠা, রীতে রিজিয়া, সুতে সুভদ্রা, পথে পদ্মাবতী, মায়া কানন। বলো কিশোরী সুপমা, কিশোরী কুপমা, কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, রিজিয়া, সুভদ্রা, পদ্মাবতী, মায়া কানন। ঠিক আছে। এর মধ্যে পদ্মাবতী হলো, দেখো, কিশোরী সুপমা বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা, 1859। প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা, 1859।
আর প্রথম সার্থক ট্র্যাজেডি কৃষ্ণকুমারী 1861। তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটা বলতো? শর্মিষ্ঠা। বাংলা সাহিত্যের প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত। তাকে আধুনিক বাংলা কাব্যের বা কবিতার জনক বলা হয়। আর প্রহসন কি? নাটকে যখন সমাজের অসঙ্গতিপূর্ণ দিকগুলো তুলে ধরা হয় তখন হয় প্রহসন। এই যে একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, এগুলো তার প্রহসন, এগুলো তার প্রহসন। তার বিখ্যাত মহাকাব্য হলো মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য তার বিখ্যাত কাব্য। আর হেক্টর বধ হলো মাইকেলের একমাত্র গদ্য গ্রন্থ, যেটা অসমাপ্ত রেখে মাইকেল মারা যান। তাহলে দেখো শুরু থেকে কি কি বললাম, একটা স্ক্রিনশট দিবা, পড়ে নিবা। বীরাঙ্গনা বাংলাদেশের প্রথম পত্রকাব্য, 11টি পত্র আছে। মাইকেলের প্রথম কাব্য হলো ক্যাপটিভ লেডি। প্রথম কাব্য ইংলিশে লিখেছিলেন, কিন্তু ইংরেজরা তাকে মূল্যায়ন করেননি বলে তিনি বাংলায় লেখা শুরু করছেন। ভুজঙ্গলা হলো বৈষ্ণব কবি। আর তিলোত্তমা সম্ভব কাব্য প্রথম অমিত্রাক্ষর সার্থক, অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন এবং বিরামচিহ্ন। চতুর্দশপদী কবিতাবলিতে রয়েছে 102টি সনেট। আর হলো কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা হলো বাংলাদেশের প্রথম সার্থক নাটক। শর্মিষ্ঠা কৃষ্ণকুমারী হলো বাংলাদেশের প্রথম সার্থক ট্র্যাজেডি। ঠিক আছে। বুড়ো শালিকের ঘাড়েরও, বুড়ো শালিকের ঘাড়েরও, এটা হলো তার প্রহসন। একে কি বলে সভ্যতা, তার প্রহসন। আর মেঘনাদ বধ কাব্য, মেঘনাদ বধ এবং হেক্টর বধ। মেঘনাদ বধ হলো বাংলাদেশের প্রথম সার্থক মহাকাব্য। এখানে 9টা স্বর্গ আছে। 9টা স্বর্গ মানে কি? ভাগ, বিভাজন। আর হেক্টর বধ হলো মাইকেলের অসমাপ্ত গ্রন্থ, গদ্য, যেটা তিনি সমাপ্ত করে মারা যান। আচ্ছা দেখো, দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম হলো কমলাকান্ত। ছদ্মনাম হলো কমলাকান্ত। আর উপাধি হলো সাহিত্য সম্রাট, আধুনিক বাংলা উপন্যাসের জনক, বাংলার স্কট। বাংলার স্কট বলা হয় তাকে, তাকে সাহিত্য সম্রাট বলা হয়। সাহিত্য সম্রাট, দন্তসা কিন্তু সম্রাট। এমনকি আধুনিক বাংলা উপন্যাসের জনক, বাংলা উপন্যাসের জনক। তাহলে বাংলার স্কট, সাহিত্য সম্রাট, আধুনিক বাংলা উপন্যাসের জনক, ছদ্মনাম কমলাকান্ত। ঠিক আছে। ওকে 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 ওকে। এবার শোনো, এটা যা যা লাগবে। 14 লাইনের কবিতাকে সনেট বলা হয়। 14 লাইনের কবিতা হলো সনেট। ইতালিয়ান শব্দ সনেটো থেকে এর উৎপত্তি। এটা ওইটুকুই শুধু শুনো ভাই, 14 লাইনের কবিতা সনেট, বিশেষ বাণীবদ্ধ কবিতা। আচ্ছা, এবার দেখো সাম্য তার প্রবন্ধ গ্রন্থ, সাম্য তার প্রবন্ধ গ্রন্থ। আর ললিতা এবং মানস, তোমরা খালি মনে রাখবা তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। এই যে ললিতা এবং মানস মাইকেলের কাব্যগ্রন্থ। এই যে ললিতা, এটা কাব্য, এগুলো সরি বঙ্কিমের কাব্যগ্রন্থ, কাব্য লিখছেন কিন্তু তার মানে। তাহলে সাম্য তার প্রবন্ধ, ললিতা তথা মানস। তার প্রথম প্রকাশিত উপন্যাস রাজমোহন সোয়াইব, RAJMOHONS, রাজমোহন ওয়াহিব। বঙ্কিমচন্দ্রের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কিন্তু রাজমোহন সোয়াইব, প্রথম ইংলিশে লিখছেন। আর প্রথম সার্থক হলো দুর্গেশ নন্দিনী, 1865। দুর্গেশ নন্দিনী 1865 তার প্রথম সার্থক উপন্যাস। ঠিক আছে। আর বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোম্যান্স বা রোমান্টিক উপন্যাস কপাল কুণ্ডলা। প্রথম সার্থক রোম্যান্স বা রোমান্টিক উপন্যাস কপাল কুণ্ডলা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোম্যান্স বা রোমান্টিক উপন্যাস কোনটা? কপাল কুণ্ডলা, কপাল কুণ্ডলা। ঠিক আছে, রোমান্স। আর বাংলা সাহিত্যের প্রথম সার্থক সামাজিক উপন্যাস বিষ বৃক্ষ। ভালো করে খেয়াল করো, আমি এবার রিপিট করব ধীরে সুস্থে, ঠান্ডা মাথায়। বাংলা সাহিত্যের প্রথম, বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস রাজমোহন সোয়াইব, তবে সার্থক না। প্রথম সার্থক দুর্গেশ নন্দিনী, 1865। প্রথম রোমান্স নরনারীর একান্ত ভালোবাসা, ভালো লাগা, এই যে রোমান্স কপাল কুণ্ডলা। প্রথম সার্থক রোমান্স বা রোমান্টিক উপন্যাস কপাল কুণ্ডলা। এই উপন্যাসে দুটি বিখ্যাত লাইন আছে, পথিক তুমি পথ হারাইয়াছ, আর একটা হলো তুমি অধম তাই বলে আমি উত্তম না হইব কেন। পথিক তুমি পথ হারাইয়াছ, আর একটা হলো তুমি অধম তাই বলে আমি উত্তম না হইব কেন। ঠিক আছে রাজা। আর বিষ বৃক্ষ বাংলাদেশের প্রথম সামাজিক উপন্যাস,
বিষবৃক্ষ। প্রথম সামাজিক উপন্যাস বিষবৃক্ষ। এটা গানে গানে বঙ্গের সমস্ত উপন্যাস এখানে দেয়া আছে। রাজমোহনের স্ত্রী যুগল দেবী চৌধুরানী ও দুর্গেশ নন্দিনীর নিকট আনন্দের সাথে গান ধরলেন কি, কৃষ্ণা ইলাহা রাধার কুণ্ডে মৃণাল রাজা ইন্দিরা, কৃষ্ণা ইলাহা রাধার কুণ্ডে মৃণাল রাজা ইন্দিরা, সিহিতার বিষেতে শেখর রজনীকা। বঙ্কিমের সব উপন্যাসে এক গানে শেষ। মাঠে মারা চলবে, খালি পড়াটা হন তোমার হাতে। আমি তো আর মুখস্থ করে দিতে পারবো না, আমি পড়াতে পারবো এক ক্লাসে। রবীন্দ্রনাথ ঠাকুর আমরা আলোচনা করেছি আজকের দীর্ঘ সময় ধরে, পুরো রবীন্দ্রনাথ। আশা করি এটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের আলোচনা হয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায় আলোচনা হয়েছে, শওকত ওসমান আলোচনা হয়েছে, শামসুর রহমান আলোচনা হয়েছে, আমাদের জহিরান আলোচনা হয়েছে। এই ছিল মোটামুটি আমাদের। এর বাইরে কে আছে আজকে? একজন, তাকে তো দেখতেছি না আমরা, ও কি করছে? তাকে দেয়নি কেন? সরি, দেখো জহিরানের বাইরে কাজী নজরুল এবং জসিমউদ্দিনকে আমরা পাচ্ছি না কেন তো? কাজী নজরুল আর জসিমউদ্দিন দুইজন এখনো বাকি আছে। শোনো, একটু লক্ষ্য করো প্লিজ। কাজী নজরুল শেষ করতে পারবো না। কাজী নজরুল তোমরা অবশ্যই মনে রাখবা, এটা হলো 1899 থেকে 1976। তুমি অবশ্যই মনে রাখবা তার ছদ্মনাম হলো কি। দেখো, নুরুল, নুরুল, ছদ্মনাম নুরুল, নুরুল। আর উপাধি কি দেখো, উপাধি হলো বিদ্রোহী কবি, বিদ্রোহী কবি। নুরুল, নুরুল বিদ্রোহী কবি। প্রথম কবিতা কি, তার প্রথম কাব্যগ্রন্থ হলো অগ্নিবীণা। এটা 1922 সালে প্রকাশিত হয়, 1922। ধূমকেতু পূজার সংখ্যায় আনন্দময়ীর আগমনে প্রকাশিত হলে তিনি 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয় নজরুল। ঠিক আছে, তার প্রথম প্রকাশিত হলো অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যের সব লাগবে না, কিন্তু যে যারা লাগবে সেটা পড়তে হবে। অগ্নিবীণা, অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হলো প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস, প্রলয় উল্লাস, প্রলয় উল্লাস। এখানে সব করতে দেখ, সব এখানে আছে। প্রলয় উল্লাস আর হলো প্রলয় উল্লাস। বিদ্রোহী, দ্বিতীয় কবিতা হলো বিদ্রোহী, যাকে নজরুলের যে কারণে বিদ্রোহীকে বলা হয়। ঠিক আছে, এবারে লিখে গেছেন অগ্নিবীণা, চক্রবাক, দোলন চাপা, বিশেষ বাসী, ভাঙার গান, সিন্ধু হিন্দল। এটা নজরুলের প্রথম গল্পগুলো দেখো, রিক্তের বেদন, ব্যথার দান, শিউলিমালা। বলো রিক্তের বেদন, রিক্তের বেদন, ব্যথার দান, শিউলিমালা। কি কি বলো তো? রিক্তের বেদন, ব্যথার দান, শিউলিমালা। তাহলে রিক্তের বেদন, রিক্তের বেদন, ব্যথার দান, শিউলিমালা, এগুলো তার। রিক্তের বেদন, ব্যথার দান, শিউলিমালা, এগুলো তার কি বলতো? এগুলো গল্প, নজরুল রচিত গল্প। উপন্যাস কি? উপন্যাস হলো মৃত্যু ক্ষুধা, কোয়েলিকা, বাদনহারা। ও, এটা ভারতে, তাহলে এখানে কেন দিল? তাই তো বলি নজরুল জসিম আলোচনা ভারতে, তাহলে এখানে কেন দিল রে? তাই তো বলি আমি, এটা এখন দিয়ে রাখলে আমি কি করবো বলো? নজরুল জসিম, দেখো ও কি কি করছে আমি দেখি। দাঁড়াও 10 সেকেন্ড, আমি এদেরকে দেখাচ্ছি। শামসুর রহমান, জহির রায়হান। ওকে, নজরুল জসিম ভারতে, এখানে কেন দিয়ে রাখছে? দাঁড়াও, তো বলি ও কোথা থেকে আনলো এটা, কি করলো? ওরে মারতে হবে, দাঁড়াও। আচ্ছা, ঠিক করে এসে না, এটা ভুল করেছে, থ্যাংক ইউ। তাহলে আমরা আর এটা আলোচনা করলাম না, একটু আমরা এসে যাই। তাই তো বলি এটা রাষ্ট্রকূট গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন দেখো, পারো কিনা। আমরা যে তোমাদের আলোচনা করেছি আজকে, আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ এটা লাগবে। বেনের উপন্যাসের রচয়িতাকে এর মধ্যে নাই? হরপ্রসাদ শাস্ত্রী, উত্তম পুরুষ। যে উপন্যাস কোত্থেকে আনছে আনোয়ারা, এটা একটাও আমাদের এখানে আজকে আলোচনার বিষয় নাই। এগুলো 83 নদী, এগুলো একটা উপন্যাস যে আনছে, যাই আনছে, একটা আলোচনার মধ্যে নাই। এটা অন্য জায়গা থেকে আনছে, বুঝছো? তাকে শাস্তি হওয়া দরকার। তোমাদের কোনো প্রশ্ন থাকলে নিঃসন্দেহে আমাকে প্রশ্ন করবা, নিঃসন্দেহে।
তাই তো, তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা এটা মনে করেছো, নাহলে নজরুল জসীমউদ্দিন পড়াতে গেলে আজকে রাত খাবার হয়েছে। আমি তো এই জন্য আরো দ্রুত টানলাম, বুঝছো, যেন তাড়াতাড়ি শেষ হয়। এবার একজন একজন করে আনমিউট করে প্রশ্ন করবা, যার যত প্রশ্ন আছে নিঃসন্দেহে আমি আছি। বলো প্রশ্ন ভাইয়া। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাম বলে প্রশ্ন করে ভাইয়া প্লিজ। স্যার আমার নাম জহুরুল ইসলাম। আমি বলতে চাচ্ছিলাম যদি একটু কাব্য, উপন্যাস, গল্প, প্রবন্ধ এগুলো সংজ্ঞা দিয়ে একটু বুঝাইতেন তাহলে খুব ভালো হইতো। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে শোনো। ওকে স্যার। শব্দের সুশৃঙ্খল বিন্যাস হলো গদ্য। শব্দের, তোর খবর আছে এটা, এই দুটো তুই কই পেয়েছিস? এই যে এখানে যে আনলি, এই যে এই যে নজরুল আর জসীমউদ্দিন, এই করতে আনলি তুই? দেখ আমার, খালি দেখা আজকে লেকচার আছে কিনা। দাঁড়া, ওরা একটু 10 সেকেন্ড আছে। নজরুল জসীমউদ্দিন আছে কোথাও? আছে কিনা? হ্যাঁ বা না? তাহলে আসলো কোথেকে এখানে? এটা দ্বারা কি হয়, একটা লেকচারে যদি এইরকম হয় তাহলে এটা কি হয়, এই অন্যদের কাছে কি বার্তা যায়? তারা কি মনে করবে? এমনি ভিতরে ঠিক আছে, না আমি তো টানা পড়ে যাচ্ছি, পড়াইতে যাচ্ছি তো যাচ্ছি, আবার নজরুল পড়াচ্ছিলাম, আবার ট্রেন, এই জন্য টানতে হয়েছে আমাকে বেশি, যে এত রাইটার আমি কি করবো, দিক শেষে এসে টানতে হয়েছে বেশি। তো ওরা কি মনে করবে? আচ্ছা শোনো, শব্দের সুশৃঙ্খল বিন্যাস হলো গদ্য, আর সুনির্দিষ্ট শব্দের অবশ্যময়ী বাণী বিন্যাস হলো পদ্য বা কবিতা, মানে সাজানো থাকবে। সুশৃঙ্খল বিন্যাস গদ্য, কবিতার সমন্বয় হলো কাব্য, আর বই আকারে প্রকাশিত হলো কাব্যগ্রন্থ। যেমন রবীন্দ্রনাথের প্রথম কাব্য কিন্তু বনফুল, আর প্রথম কাব্য গ্রন্থ হলো কবি কাহিনী। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যের নাম হলো বনফুল, আর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলো কবি কাহিনী। বনফুল কাব্য গ্রন্থ হিসেবে অবশ্য পরে প্রকাশিত হয়। তাহলে আমি তোমার গল্প শোনালে গল্প, স্ক্রিপ্ট লেখা হলে গল্প, আর এটা বই আকারে হলো গল্প গ্রন্থ। ঠিক আছে, বই আকারে হলে কি হয় বলতো? গল্প গ্রন্থ। তাহলে কবিতা কাব্য, যখন কাহিনী থাকবে, চরিত্র থাকবে কিন্তু ছোট হবে, তখন হবে গল্প। কাহিনী থাকবে, চরিত্র থাকবে, প্লট হবে বড়, উপন্যাস। কিন্তু কাহিনী চরিত্র থাকবে না, এটা ব্যক্তি কেন্দ্রিক হতে পারে, ব্যক্তি কেন্দ্রিক হতে পারে, বস্তু কেন্দ্রিক হতে পারে, বিষয় কেন্দ্রিক হতে পারে, তখন হবে এটা প্রবন্ধ। যদি এটাকে রচনা বলে ওরা, রচনা তো সবই রচনা নিয়ম অনুযায়ী প্রবন্ধ, আর এটা যখন ব্যাপক আকারে গবেষণাধর্মী হয়ে যাবে তখন নিবন্ধ। কিন্তু এটাকে কিভাবে করছে দেখো, গরু একটি গৃহপালিত চতুষ্পদ প্রাণী, তার দুইটা শিং আছে, একটি লেজ আছে, উহা দ্বারা মচামচি, তারা পুরো শরীর লোমে আবৃত, তখন হবে রচনা। আর তুমি যখন গবেষণা করবা, বাংলাদেশে একটা গরু কয় কেজি দুধ দেয়, অস্ট্রেলিয়া গরু কয় কেজি দুধ দেয়, তখন হবে প্রবন্ধ। আর এটা যখন গবেষণাধর্মী, আর তখন হবে প্রবন্ধ। আর এটা যখন আরো ব্যাপক আকারে হয় তখন হবে নিবন্ধ। ঠিক আছে, আর এটা যখন একটু মজার হাসি ঠাট্টার ছলে হবে তখন হবে রম্য রচনা, মজার। যেমন স্যার রচনা দিছিলেন যে কুমির রচনা লিখতে, সে লিখছে কুমির একটি ভয়ঙ্কর প্রাণী, লেজ খাসকাটা কাছে, দাঁত চোখা চোখা, ভালোই লিখছে। পরের বার স্যার দিয়েছে নদী রচনা, সে লিখছে নদী একটি বহমান স্রোতাধারা, তবে সাবধান কেউ নদীতে নামবেন না, কারণ সেখানে কুমির নামে একটি ভয়ঙ্কর প্রাণী বাস করে। আপনারা জানেন কুমির কি? কুমির একটি ভয়ঙ্কর প্রাণী, তার লেজ খাসকাটা খাসকা, দাঁত চোখা চোখা। কেমন লাগে? দিছে নদী, আনছে কুমির। স্যার দিছে গরু রচনা, লিখছে গরু একটি গৃহপালিত প্রাণী, তবে সাবধান, গরু নিয়ে কেউ নদীতে নামবেন না, কারণ সেখানে কুমির নামে একটি ভয়ঙ্কর প্রাণী বাস করে। কুমির একটি, আপনারা জানেন কুমির কি? কুমির একটি ভয়ঙ্কর প্রাণী, লেজ খাসকা। আর তো আর বুঝে না, যে সবই কুমির নিয়ে আসে। এবার দিছে বাড়ি, আন কুমির, লিখছে যেখানে আমরা নিরাপদে বসত করি সেটা বাড়ি, তবে সাবধান, নদীর পাড়ে কেউ বাড়ি বানাবেন না, তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে, কারণ নদীতে একটি কুমির নামে ভয়ঙ্কর প্রাণী বাস করে। এবার আবার লিখছে কুমির একটি ভয়ঙ্কর প্রাণী। লাস্ট স্যার দিছে পলাশী দান কুমির, সে লিখছে কি জানো? বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, তিনি ছিলেন নবাব আলীবর্দী খানের দৌহিত্র। নবাব আলীবর্দী খান দেশে ইংরেজদের ব্যবসা করতে দিয়ে খাল কেটে কুমির এনেছিলেন। এবার জানেন আপনার কুমির কি? আবার ঘুরে ঘুরে কুমির। এটা হলো রম্য রচনা, হাসি ঠাট্টার মাধ্যমে। তাহলে আপাতত ক্লিয়ার ভাইয়া? আরো জি প্রশ্ন স্যার, হবে থ্যাংক ইউ স্যার। মোটামুটি। আর স্যার আসসালামু আলাইকুম। নাটকে 5টা অঙ্ক থাকে। ওয়ালাইকুম আসসালাম। 5টা অঙ্ক, ভাগ বিভাজন, এর থেকে কম হলে নাটিকা। একটা অঙ্ক স্যার হলে একটা কথা বলার ছিল, আমি আনোয়ারা বলছি গাইবান্ধা থেকে। বলো আপু বলো। ভালো আছেন স্যার? আপনি ক্লাসটা করে অনেক মজা পাইছি স্যার। স্যার হচ্ছে যে বিসিএস এর যে কোশ্চেন সলভের ইটা আছে না, এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, A to Z যে ব্যাচটা আর কি। এটা হচ্ছে গত 7 তারিখে একটা ক্লাস ছিল, আমি ক্লাসটা করতে পারিনি। তো ওটা হচ্ছে রেকর্ডেড ক্লাসটাও দেয়নি কেন জানি। জিকে ক্লাস 1 ছিল স্যার আপু 7 তারিখে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই সম্পর্কে একটু কথা বললে তো, নাম্বার দেওয়া আছে ওদের,
ওদের হোয়াটসঅ্যাপে স্যার এসএমএস করো। ওখানে বলি আসলে ওনাদের রেসপন্স সেরকম হয় না তো, এই জন্যই আপনাকে এখানে বললাম, যেহেতু আপনি কথা বলার সুযোগ দিছিলেন। হ্যাঁ, আবারও তুমি এসএমএস করো, মানে ফোন দিবা না, হোয়াটসঅ্যাপে আমাদের সার্ভিসের নাম্বারটা বলো তো, শেষে কত? শেষে 40। ওই নাম্বার জি এখনই স্যার, এসএমএস করো হোয়াটসঅ্যাপে, আপু শেষে 40 এখনই বলো যে এইটা এখনই বলো, এখনই সমাধান হয়ে যাবে হোয়াটসঅ্যাপে। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। নাটকের 5টা অঙ্ক কম থাকলে নাটকে একটা অঙ্ক একাঙ্কিকা। নাটকের পরিণতি করুণ রসাত্মক ট্র্যাজেডি, হাসি ঠাট্টা আমাদের নায়ক নায়িকাদের মিলন হলো কমেডি। নাটক গান গেয়ে হলে গীতি নাটক, নেচে নেচে হলে নৃত্য নাটক, কবিতা কবিতার কাব্য নাটক। এই ছিল নাটকের সংজ্ঞা। আরো কারো কোনো প্রশ্ন থাকলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো ভাইয়া। স্যার, কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাসের নাম কি? বাঁধনহারা, বাঁধনহারা, প্রথম হচ্ছে থ্যাংক বাঁধনহারা। ইউ। পরে থ্যাংক ইউ ক্লাসে স্যার। অবশ্যই নজরুল জসিম পড়াবো আমরা ইনশাআল্লাহ। তো তোমাদের ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকবে স্যার সবাই। উপন্যাসটা যদি একটু বলতেন। উপন্যাসে কাহিনী থাকবে, চরিত্র থাকবে, তবে বড় হবে, প্লটটা বড় হবে, এটা উপন্যাস হয়। আর ছোট হলে গল্প হয়, একই বিষয়, বুঝছো? এটা জি স্যার। ডালপালা বেশি থাকলে উপন্যাস, আর ডালপালা কম থাকলে গল্প। একটা ডালে উঠে গেলে গাছটা, এটা গল্প, আর একদম সরাই ছিটে গেলে উপন্যাস হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আল্লাহ হাফেজ ভাইয়া, বাই। কথা বলছি।